নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা একটি ছোট গল্প, শেষ সংলাপ। শুরু করছি আজকের গল্প, শেষ সংলাপ। একটা পাহাড় আছে। দূর থেকে পাহাড়টা দেখতে সুন্দর। পাহাড়ের উপরে নানা রকমের গাছ আছে। গাছের সবুজ খুব সুন্দর। তাকিয়ে দেখলে চোখ বেশ আরাম পায়। পাহাড়ের গায়ে ঢালু বেয়ে চৌকো চৌকো ক্ষেত আছে। কোথাও সবুজ শস্য শিশু মুখ নিয়ে হাওয়ায় দুলছে, কবে সোনালি হবে স্বপ্ন নিয়ে। কোথাও সর্ষের ক্ষেত কিংবা অন্য কিছু ক্ষেত জুড়ে যার হলুদ ফুল, হলুদ হলুদ। আর মাঝে মাঝে ওগুলো ক্ষেত নয়, কিন্তু দেখে মনে হয় কোনারক যেতে অতুল সেই যে পিপলিতে নানা রঙের তালিমারা কাপড়ের থলি জামা কাপড় দেখেছিল, অনেকটা সেই রকম। এক এক খাবলা জমিতে কোথাও কালো কালো বুনো ধান, কোথাও সিঁদুরে ডোবানো কাঁটা ঝোপ, কোথাও হলুদ। ঢালা সবুজের মাঝে ওই ছিটছিট রঙের দোল তাকিয়ে দেখতে বড় সুন্দর লাগে। কিন্তু অতুল ওইসব দেখে না। ও শুধু তাকিয়ে থাকে আর অপেক্ষা করে সেই মেয়েটির জন্যে। অতুল মনে মনে তার নাম দিয়েছে গুণবতী। হয়তো ওটাই ওর নাম, ও নিজেও জানে না। মেয়েটা খিলখিল করে হেসে উঠে প্রথম দিনে বলেছিল, মুঝা নাম গুণবতী, বাপে বলেন গুণবতী, মা বলেন গুণবতী। হাসতে হাসতে বলেছিল, তুঝা বলেন কোন নাম পছন্দ? অতুল কিছু বলতে পারেনি। ওর কোন নাম পছন্দ, মেয়েটিকে কি নামে ডাকতে চায়। কিন্তু মনে মনে নাম দিয়েছে গুণবতী। ওর মনে হয়েছে গুণবতী নামটা আসলে গুণবতী থেকেই ভেঙে চুরে তৈরি হয়েছে। ফেরার পথে মেয়েটা হাসতে হাসতে বলে গিয়েছিল, নাম পেছান। এক মুহূর্তে পায়ের গতি থামিয়ে ঘাড় ফিরিয়ে হেসেছিল। রসিকতার ঢঙে বলেছিল, আর কুছ পুছবিন অ বাবু, বলে হাসতে হাসতে ছোট্ট বালিচর নদীটার দিকে তরতর করে ছুটে গিয়েছিল। অনেকখানি গিয়ে নৌকায় উঠে পড়েছিল। তারপর নৌকাটা ছেড়ে দিতেই হাত নেড়েছিল, হেসে গড়িয়ে পড়তে পড়তে। মুখে কিছু চিৎকার করে বলেছিল কিনা অতুল শুনতে পায়নি, কারণ ঘাটে দেহাতি মানুষজনের ভিড়। চিৎকার চেঁচামেচি ঝগড়া চলছিল। সেই শব্দ বোধহয় ওর গলার আওয়াজকে ডুবিয়ে দিয়েছিল। কিংবা গুণবতী কোনো কথাই বলেনি, শুধু হেসে হাত নেড়েছিল। একটা পাহাড় আছে। দূর থেকে পাহাড়টা দেখতে বড় সুন্দর। পাহাড়টা বিছিয়ে আছে যেন একটা সুঠাম নারীর শরীরের উপরে চাদর টানা। চাদরটা পাতা সবুজ, তার উপরে চৌকো চৌকো রঙের ছোপ, কোথাও কোথাও সিঁদুর হলুদ আর ঘন কালো। কিংবা একটা শাড়ি পরে কেউ যেন দোল খেলেছিল, এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। অতুলের মনের মধ্যে গুণবতীর সমস্ত শরীর মন আঁকা হয়ে আছে। চোখে লেগে আছে মেয়েটা, ও যেন ভুলতে পারছে না। পাহাড় আছে, পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা আছে। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা নেমে এসেছে এই নদীর কাছ বরাবর। একটা নদী আছে, বেশ চওড়া নদী। বর্ষায় দুকুল ভাসিয়ে দেয়। তখন সে গুণবতীর মতো ভরা যৌবনে খিলখিল করে হাসে, শরীর দোলায়, বুকের মধ্যে ক্ষত রেখে যায়। এখন শুকিয়ে খটখটে। বালির চর, বালি ডিঙিয়ে গিয়ে মাঝি ঘাট। একটা ফেরি নৌকা আসে যায়, লোক পারাপার করে দেয়। দেহাতি লোকের ভিড়। কেউ হাটে যায়, দূরের বাঁশপাতিয়ার হাটে, আবার হাট থেকে ফেরে। আর গুণবতী কোথায় যায়
অতুল জানে না। পাহাড়ের দিকে তাকাবার মন নেই অতুলের, নদীর দিকে তাকাবারও মন নেই। ও অপেক্ষায় থাকে কখন গুনৌতি আসবে। আসে, খিলখিল করে হাসে, দুম করে বলে, কুছন কাহবানি অ বাবু। অতুল হাসে, কথার জবাব দিতে পারে না। ওদের ভাষা ও জানে না। কত কি বলতে ইচ্ছে হয়, বলতে পারে না। অতুল পাহাড় দেখে না, নদী দেখে না, কারণ ও একটি মেয়েকে দেখছে, গুনৌতিকে। তার চেয়ে সুন্দর আর কেউ আছে নাকি? প্রথম দিন দেখে ও অবাক হয়ে গিয়েছিল। মাঝিঘাট থেকে নেমে বালির উপর দিয়ে মেয়েটা আসছিল, হেলে দুলে, মাথায় একটা মাটির হাঁড়ি, শালপাতা দিয়ে ঢাকা। অতুলকে দেখে হেসে উঠে একটু দূর দিয়েই চলে গিয়েছিল। কিন্তু ওই দূর থেকে অতুল রসিকতার সুরেই ওর নাম জিজ্ঞেস করেছিল। দূর থেকেই উত্তর দিয়ে মেয়েটা চলে গিয়েছিল। শরীরটা চোখে লেগে আছে, হাসিটাও। কুচকুচে কালো শরীর, এমন কালো অতুল কখনো দেখেনি। সেই কালোর উপর যেন প্রতিমার গায়ের ঘাম তেল দিয়ে মাজা, এমন চকচকে কালো যেন তেল চুইয়ে পড়ছে। কিন্তু লম্বা, এক হাড়া গড়ন, সরু কোমরের নাভির কাছে এক বিঘত খোলা, পুঁতি বসানো চলি উঁকি দিচ্ছে। খাটো শাড়ির আঁচলটা কোনো রকমে বাঁদিক থেকে ডান দিকের কাঁধে পৌঁছেছে, আর ওই কোমরের থেকে শরীরটা ডমরুর মতো হঠাৎ যেন ফেঁপে উঠেছে, কোমর থেকে নিচের দিকটাও। যখন হেঁটে যায় সমস্ত শরীর যেন ডমরুর মতো বেজে ওঠে। অতুল ক্যাম্পে ফিরে এসে ওর চাপরাশি গোবর্ধনকে বলেছিল, এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি রে, শালা বুকের মধ্যে কনকন কনকন। গোবর্ধন ওর চাপরাশি, আবার বন্ধুও, কারণ এই পাহাড়ে জঙ্গলে একমাত্র গোবর্ধনই বাঙালি। গোবর্ধন ভয়ে ভয়ে বলেছে, একটু সাবধানে চলবেন স্যার, ওসব মেয়েরা বড় সাংঘাতিক। কিন্তু এই সময়টা এই নদীর পাড়ে না এসে পারে না অতুল। টানা টানা চোখ, টিকালো নাক, কি সুন্দর মুখশ্রী। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এই মেয়েটা। এত সুন্দরী হয়তো ওর ওই ঘন কালো কুচকুচে রঙের জন্যই। কালো পাথরে তৈরি একটা নিখুঁত মূর্তির মতো সুন্দর। এই গুণতি, দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। মেয়েটা দাঁড়িয়ে পড়ল, হাসল খিলখিল করে। তারপর অতুলের দিকে তাকিয়ে যেন ভয় পেল। অতুল বললে, কাছে আয় না, আয়। দপদপ করে পা ফেলে ও এবার একটু কাছে এগিয়ে এলো, ভয়ে ভয়ে। আর সঙ্গে সঙ্গে অতুল তাড়ির গন্ধ পেল। গুনৌতি কাছে এসে দাঁড়ালো। কুছন কহবি? অতুল কথা বলবে কি, ওর শরীরের দিকে তাকিয়ে আছে মুগ্ধের মতো। মেয়েটাও জানি ওর শরীরে কি আছে, ইচ্ছে করেই যেন একটা কাঁপুনি দিল। হেসে উঠে বলল, তু রতন দেহানি কবু? এরা মেয়ে মানুষকে বলে রতান। এইটুকু বুঝল অতুল, তাই কেমন লজ্জা পেয়ে গেল। ভাবল কথাটার মধ্যে একটা চাপা ভর্ৎসনা আছে। ও সংকোচে চোখ নামালো। তারপর বলল, তাড়ি নিয়ে যাচ্ছিস? তোকে চালান করে দেব বলে হাসল। মেয়েটা কেমন একটা তাচ্ছিল্যের ভঙ্গিতে ঠোঁট আর নাক বেঁকিয়ে বলে উঠল, এ গুনতি তুঝেন ডরাইতান না। ঝট করে তাড়ির হাড়িটা মাথা থেকে নামিয়ে সামনে রাখল মেয়েটা। দুটো হাত বুকের উপরে সাহসীর মতো আড়াআড়ি করে রেখে বেশ ধমকের ভঙ্গিতে বলে উঠল, ভেজাউন তু, ফাটক ভেজাউন। অর্থাৎ চালান করে দে আমাকে, দেখি তোর সাহস। অতুল হেসে ফেলল। হেসে উঠে নরম হতে চাইল, বোঝাতে চাইল ওর কাজ চোলাই কিংবা তাড়ি চালান বন্ধ করার নয়। ও শুধু মাপজোকের কাজে এসেছে, ক্যাম্পে থাকে। ও কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো কিছুটা সাঁওতালি ভাষা মিলিয়ে যতটা পারে বোঝাতে চাইল।
বুঝল কিনা কে জানে। গুণবতীর এই ভাষা ও কখনো শোনেনি, ওর এই রূপ কখনো দেখেনি। তুই কি সাঁওতালি জানিস? মেয়েটা বলল, আন্না, অর্থাৎ না। হিন্দি জানিস? মেয়েটি বলল, কুছেন কুছেন। বাংলা বুঝিস না? মেয়েটা হেসে উঠে বললে, আন্না। অতুল বলল, তা তোরা কি? মেয়েটা চুপ করে থেকে বললে, মিথিলানি। অতুল জীবনে এরকম কোনো নাম শোনেনি, কি ভাষা বুঝতেও পারল না। হাটে, বাঁশপাতিয়ার হাটে মাঝে মাঝে এরকম ভাষায় কথা বলতে শুনেছে 2-4 জনকে। অস্পষ্টভাবে মানেগুলো বোঝা যায়, কিন্তু স্পষ্ট বোঝা যায় না। অতুলের বড় কষ্ট হচ্ছিল, ওকে মনের কথা বলতে পারছিল না বলে। মেয়েটা অতুলকে চুপ করে থাকতে দেখে কেমন যেন বিদ্রুপের হাসি হাসল। তারপরে ঝট করে হাড়িটা মাথায় বীরের উপরে বসিয়ে বলল, তু কি কাহবান সোচেন রা? মানে ভাবতে থাক কি বলবি। তারপর হাড়ি সমেত মাথাটা ঘুরিয়ে হাসতে হাসতে বললে, মুঝন লটব কাল শোনাবি, অর্থাৎ ফেরার সময় আমাকে শোনাবি। অতুলের মনে হলো এত সুন্দর মিষ্টি ভাষা ও কখনো শোনেনি, কিন্তু এমনি মিষ্টি ভাষায় কথা বলতে না পারলে ওকে কি মনের কথা বলা যায়? সারাদিন ধরে অতুল ভাবল কি বলবে ওকে, কিভাবে বলবে। ক্যাম্পে এসে কাগজের উপরে কম্পাস লাগিয়ে নকশা কাটতে কাটতে, চাপরাশি গোবর্ধনের সঙ্গে কথা বলতে বলতে ওর কেবলই মনে হচ্ছিল কখন বিকেল হবে, কখন আবার গুণবতীর সঙ্গে দেখা হবে। ওর মনের মধ্যে একটা আশা জেগেছে। এই 36 বছরের শুকনো বুকে হঠাৎ যেন এই প্রথম এমন একটা ভালোবাসা জেগেছে, যা ব্যর্থ হবার নয়, যা একটুখানি ডাক দিলেই হাত বাড়াবে। অতুলের মনে হলো ওর জীবন যেন সার্থক হতে চলেছে, যেন এর জন্যেই ও এতকাল অপেক্ষা করেছিল। একটা কথাই ওর মাথার মধ্যে ঘুরছিল, তু রতন দেখানি কবহু। না, ও সত্যি কখনো মেয়ে দেখেনি, তেমন ভাবে দেখেনি। ওর ভেতরটা সেজন্যই মরুভূমির মতো হু হু করে। অতুলের প্রথমেই মনে হয়েছিল কথাগুলোই কেমন যেন মৈথিলি টান আছে, কিন্তু মৈথিলি নয়। ও তো কত জায়গায় ঘুরল, ক্যাম্পে ক্যাম্পে। তাছাড়া মৈথিলিরা তো উজ্জ্বল ফর্সা, এমন কুচকুচে কালো তো কেউই নয়। অতুল মনে মনে ভাবল, রতন মানে কি? রত্ন? রত্নই তো। এমন দুর্মূল্য রত্ন ও কখনো দেখেনি। বিকেলে ঠিক ওই জায়গাটায় এসে ও দাঁড়ালো, অপেক্ষা করল। এমন সুন্দর পাহাড় ওর দেখার চোখ নেই, এমন সুন্দর নদী ওর দেখার কোনো ইচ্ছেই নেই। পাহাড়ের গায়ে এত রং, কিন্তু ওর বুকের ভিতরেই এত অজস্র রং, ও ওসব দিকে তাকাবে কেন? অতুল দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখল মেয়েটা অনেক দূর দিয়ে চলে যাচ্ছে, এ পাশ দিয়ে আসছেই না। ওর বুকের ভিতরটা খাঁ খাঁ করে উঠল। গুণবতী কি ওকে এড়িয়ে যাচ্ছে? ও তো বলেছিল কি কথা বলতে চায় ভেবে রাখতে, ভেবে রেখেছে অতুল। কিন্তু মেয়েটা ওপাশ দিয়ে চলে যাচ্ছে কেন? একটা ছবির মতো দেখাচ্ছে ওকে, একটা আঁকা ছবির মতো। হাঁটু অবধি ঢেকেছে খাটো শাড়ি, দুখানি নগ্ন পা যেন নাচের ছন্দে এগিয়ে চলেছে। অতুলের মনে হলো ও দুটি পায়ে নূপুর পরিয়ে দিলে ওর মন ভরত। দুখানা হাত দুলতে দুলতে চলেছে, সারা শরীরে যেন একটা ছন্দ বাজছে। অতুল চিৎকার করে ডাকল, গুণবতী, গুণবতী। মেয়েটা বোধহয় ফিরে তাকালো, কিন্তু এলো না। বালির উপর দিয়ে ও এবার হেঁটে যাচ্ছে। আর একটু পরেই হয়তো মাঝি ঘাটে পৌঁছে যাবে, নৌকায় উঠে ওপারে চলে যাবে। আর অতুলের বুকের ভেতরটা খাঁ খাঁ করে উঠবে। অতুল তাই ভেবেছিল, কিন্তু বালির উপর দিয়ে ঘুরে এসে ও এদিকেই বাঁক নিল। তরতর করে এগিয়ে এসে
অনেকখানি দূরে হাঁড়িটা নামিয়ে বালির উপরে বসে পড়ল, আর সেখান থেকেই হাতছানি দিয়ে অতুলকে ডাকল। সঙ্গে সঙ্গে হেসে লুটিয়ে পড়েছে মেয়েটা আর হাতছানি দিচ্ছে। এটা ঠাট্টা কিনা অতুল বুঝতে পারল না। ও তো এখন ওর কেনা গোলাম হয়ে গেছে। ওই কুচকুচে কালো অপূর্ব সুন্দর মেয়েটা এখন যেন ওকে আঙুলের ডগায় নাচাতে পারে, কিংবা সকালের মতোই শাড়ি থেকে গুবরে পোকা ঝেড়ে ফেলার মতো আঙুলের টোকা দিয়ে ঝেড়ে ফেলতে পারে। অতুল আর এখন একটা শিক্ষিত দাম্ভিক মানুষ নয়, চাপরাশি গোবর্ধনের স্যারও নয়। ৩৭০ টাকা মাইনে আর গড় ৮০ টাকা টিএ বিল করার আনন্দে আপ্লুত একজন চাকুরেও নয়। অতুল ছুটতে ছুটতে গুনৌতির কাছে পৌঁছে গেল, একেবারে কাছে। আর তখন গুনৌতি তার কালো শরীরের ভাজে ভাজে লোভ নাচিয়ে লুটিয়ে লুটিয়ে হাসছে, বলছে, রাতান দেখানি তু, এতন বড়া হো বাবু আদমি, রাতান দেখানি। হাসতে হাসতে উঠে দাঁড়ালো ও, বললে, তু কি কহবান, সুহাগ আলী? অতুল বললে, হ্যাঁ সুহাগ, তোকে আমি ভালোবেসে ফেলেছি। মেয়েটা হাসি হাসি মুখে দু কোমরে হাত দিয়ে দাঁড়ালো, যেন বলছে, রাতান দেখানি তু, তাহলে দেখ আমাকে, তাকিয়ে তাকিয়ে দেখ। অতুল দেখল হাত তাঁতের ছোট শাড়িটা কেমন কোমরের নিচে পাক দিয়ে ডান দিকের কাঁধে উঠেছে, আর বুকে একটা রঙিন গামছার মতো পুঁতি বসানো চলি মাঝখানে গিঁট দিয়ে বাঁধা। অতুল কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। ও কেমন বোকার মতো হাসছে। আর তখনই হাঁড়িটা মাথায় তুলে নিয়ে গুনৌতি হেসে উঠে পাড়ের গাছগাছালির ভিড়ের দিকে আঙুল দেখালে, বললে, চলবানি, উধারিন সুহাগালি মিলবানি। বলে হেসে উঠল। কোনো সংকোচ নেই, কোনো লজ্জা নেই। হাসতে হাসতে জঙ্গলটার দিকে এগিয়ে চলল মেয়েটা, আর পাশে পাশে অতুল। এই একটাই নেশা অতুলের। একটা পাহাড় আছে, দূর থেকে পাহাড়টা দেখতেও সুন্দর। পাহাড়ের সুন্দর সবুজ, সবুজের ফাঁকে ফাঁকে কালো কালো বুনো ধান, সিঁদুর রঙের বুনো কাঁটার ঝোপ, সর্ষের ক্ষেত হলুদ হলুদ। অতুল এসব দেখে না। একটা নদী আছে, এ সময় বালিচর হয়ে আছে, একটুখানি শুধু জল। একটা নৌকা সারাদিন আসে আর যায়। মাঝি ঘাটে দেহাতি লোক ওঠে, সাঁওতালরা, হিন্দুস্থানি চাষি বাঁশপাতিয়া হাটে যায়, রাখিয়ার ছোট্ট শহরে যায়, ফিরে আসে। বালি আর জল আর নৌকা, বড় সুন্দর। অতুলের প্রথম দিন মনে হয়েছিল খুব সুন্দর। এই পাহাড়, এই নদী, এই জঙ্গল, এই সবুজ, এইসব দেহাতি মানুষ। এখন আর ওর কোনো কিছু দেখবার চোখ নেই। ও শুধু অপেক্ষা করে কখন তাড়ির হাড়ি মাথায় নিয়ে গুনৌতি আসবে। তাকিয়ে থাকে। ওই তো মাঝিঘাটের নৌকা থেকে নেমে সব দেহাতিদের ভিড় ওদিকের রাস্তা দিয়ে চলে গেল। গুনৌতি একা এই রাস্তা ধরে আসে, একা। ওর কোনো বন্ধুও নেই হয়তো। সেই প্রথম দিন থেকেই দেখে আসছে। মেয়েটাও এখন বোধহয় অতুলকে ভালোবেসে ফেলেছে, ঠিক অতুলের মতোই। হাটে যাবার সময় কিংবা ওই ছোট শহর রাখিয়াতে যাবার সময় হাসতে হাসতে এসে দাঁড়ায়, কথা বলে, হাসে, তারপর চলে যায়। একদিন থমথমে মুখে বললে, তু কবহু চলবানি, দেশে যাবানি কবহু। মেয়েটাও জেনে গেছে অতুল এখানে সারা জীবন থাকবে না, চলে যাবে। কাজ শেষ হলেই চলে যাবে। কি করে জানলো? চলে যেতে হবে ও জানে, তবু অতুল এই সময়টার জন্যে অপেক্ষা করে। ওই সকালে যখন যায় আর সন্ধেবেলায় যখন ফেরে। জঙ্গলের ধারে একটা শালপাতার ছাউনি আছে। মাপজোকের কাজ হয়ে গেলে অতুল ওখানেই এসে বসে থাকত। গুনৌতি ফেরার সময় পথে এসে গল্প করে, হাসে, কখনো কখনো অভিমান দেখায়।
তারপর নিজেই ওই ছাউনিটার দিকে এগিয়ে যায়। অতুলের বুক ভরে যায় এই একটা কালো কুচকুচে মেয়ের চোখে এই ভালোবাসা দেখে। একটা মেয়ে নিজেকে এভাবে বিলিয়ে দিতে পারে অতুল কোনোদিন ভাবতেও পারেনি। কিন্তু চাপরাশি গোবর্ধন অতুলের কাছে গল্প শুনে আর বলে, স্যার একটু সাবধান, এদের কিছু বিশ্বাস নেই। গোবর্ধন তো আর মেয়েটাকে দেখেনি, কোনোদিন মুখ ফুটে বলতেও পারেনি। অতুল তো ওর স্যার। তাছাড়া গোবর্ধনের তখন নানান কাজ থাকে, স্যারের জন্য, নিজের জন্য রান্না। তাছাড়া কাজ হয়ে গেলে গোবর্ধন নিজেও এদিক ওদিক ঘোরে আর অতুলের গল্প শুনতে শুনতে সাবধান করে, আপনি স্যার শেষেই পাহাড়ে জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ করে হাসে গোবর্ধন। অতুল বললে, চল গোবর্ধন, তুই বড্ড বাজে বাজে কথা বলিস। কোথায় স্যার? মেয়েটাকে দেখবি, কুচকুচে কালো হলেও যে এত সুন্দরী হয় আমি কখনো জানতাম না। কি ভালো যে মেয়েটা, দেখলেই বুঝবি। সকালবেলায় সেইখানটিতে এসে দাঁড়ালো অতুল। মাটির উপরে বসে পড়ল চাপরাশি গোবর্ধন। বাবুদের কত কাণ্ডই তো দেখতে হয়। ওকেও ঘাড় নেড়ে বলতে হবে, হ্যাঁ স্যার, খুব সুন্দরী। দেখতে দেখতে মাঝি ঘাটে নৌকা এসে থামল। গুনৌতি নামল নৌকা থেকে, তেমনি হেলে দুলে হেঁটে এগিয়ে আসছে, মাথায় তাড়ির হাঁড়ি নিয়ে। অতুলের বুকের মধ্যে গর্ব, একটি মেয়ে তাকে ভালোবাসে। অতুল ওকে যতখানি ভালোবাসে তার চেয়েও বেশি। ওর ভালোবাসা পাওয়ার পরে অতুল যেন নিজেকে অন্যভাবে দেখতে শুরু করেছে। কিন্তু গোবর্ধন হাসছে কেন? এই চুপ কর, তুই হাসলে ও এদিকে আসবে না। মেয়েটা তরতর করে এগিয়ে আসছে। ও বোধহয় দেখতে পায়নি একটু দূরে গাছের গুড়িতে ঠেস দিয়ে চাপরাশি গোবর্ধন বসে রয়েছে। মেয়েটা ওর সুন্দর শরীর থেকে যৌবন ঝরিয়ে ঝরিয়ে তরতর করে এগিয়ে আসছে, কাছে এসে গেছে। আর চাপরাশি গোবর্ধন হো হো করে হেসে উঠল, স্যার স্যার, এটা খারাপ মেয়ে, খারাপ মেয়ে। ও তো বাঁশপাতিয়া হাটে বসে, ওর কাছে কে না যায় স্যার, কিছু মনে করবেন না, আমিও একদিন। অতুল প্রচণ্ডভাবে রেগে গেল চাপরাশি গোবর্ধনের উপরে, চিৎকার করে উঠল, চুপ কর হারামজাদা, মিথ্যে কথা বলিস না। আর গোবর্ধন তখনও বলে চলেছে, ওকেই জিজ্ঞেস করুন না স্যার। কিন্তু ততক্ষণে গোবর্ধনকে দেখে ফেলেছে মেয়েটা, দেখেই তরতর করে অন্য পথ ধরে চলে গেছে। এদিকে আসেইনি, দাঁড়ায়ও নি। দেখুন স্যার দেখুন, চিনতে পেরেছে আমাকে, আপনাকে একদিন ঠকিয়েছে। অতুল তখন আর ডাকতেও পারছে না, গুনৌতি নামটা ওর মুখে আসছে না। ধীরে ধীরে অতুল মাটির উপরে ধপ করে বসে পড়ল। বুকের ভিতরটা একেবারে শূন্য হয়ে গেছে। অতুল ভাবল, আমার কাছে এই সুন্দর পাহাড় ছিল না, এই সুন্দর বালিচরের নদীও ছিল না, এই সবুজের বন্যা ছিল না, ওই কালো কালো বুনো ধানের ক্ষেত, হলুদ সর্ষের ক্ষেত, বুনো কাটা ঝোপের সিঁদুর কিছুই ছিল না। একটা সুন্দর অপেক্ষা ছিল, একটা সুন্দর ভালোবাসা। এখন আর কিছুই নেই। চাপরাশি গোবর্ধন তখনও বলছে, সালি সবার কাছে পয়সা নেয় স্যার, আপনার কাছে কিছু নিত না, আপনি বুঝতে পারেননি। অতুল বললে, না রে গোবর্ধন, ও আমাকে ভালোই বাসে, কখনো কিছু চাইনি, কিন্তু আমাদের ভালোবাসা তুই এমনি করে ভেঙে দিলি। গোবর্ধন তখনও হাসতে হাসতে বলছে, স্যার ভালোবাসা হলে ভাঙবে কেন? আর অতুল বুঝতে পারছে না ওর সুন্দর জীবনটা হঠাৎ ওভাবে শেষ হয়ে গেল কেন। ও তো ভালোবাসতই, কিন্তু ভালোবাসা হলে ভাঙবে কেন? অতুল উত্তরটা কিছুতেই খুঁজে পায় না, কিন্তু ও বেশ বুঝতে পারে ওর মধ্যে এখন শুধু শরীরটাই রয়ে গেছে, ভালোবাসাটা একেবারে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। হয়তো গুনৌতির ভালোবাসাও, কারণ ওই হারামজাদা গোবর্ধন যেন
একটা পাথরের টুকরো ছুঁড়ে ওর মাথার হাঁড়িটা টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। ব্যাস, এটুকুই। শেষ হলো রমাপদ চৌধুরীর লেখা গল্প শেষ সংলাপ। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।